আসসালামু আলাইকুম। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ ফজলুল বাড়ি, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হবে তাপ, তারপর হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং তাপমাত্রার বিভিন্ন স্তর নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা আলোচনা করব তাপ নিয়ে। তা আমরা জানি তাপ এক প্রকার শক্তি। প্রিয় শিক্ষার্থী, এর সাথে আমরা যুক্ত করব যা বস্তুর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটায়। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখা যায় অভ্যন্তরীণ শক্তি। আমরা জানি প্রত্যেকটা বস্তুর নিজস্ব একটা শক্তি থাকে, সেই শক্তিকে বলা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। আবার দেখো, খেয়াল করে দেখো যে তাপের ধর্ম এবং পানির ধর্ম মনে রাখার জন্য পানি কি করে, পানি আপনি উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে যায়। তাপেরও একই ধর্ম, তাপ আপনি উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে যায়। খেয়াল করবা যখন শীতকালে ঠান্ডা লাগে, কি কারণে ঠান্ডা লাগে? শীতকালে শরীরের তাপমাত্রা বেশি আর পরিবেশের তাপমাত্রা কম। তাহলে কি তাপের ধর্মটা পানির মতো, পানি যেমন আপনি উঁচু স্থান থেকে নিচু স্থানে যায়, তাপ কি করে আপনি উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে যায়। তাহলে শরীরের তাপমাত্রা বেশি, পরিবেশের তাপমাত্রা কম। তাহলে শরীর থেকে তাপটা কোথায় যাচ্ছে? পরিবেশে যাচ্ছে। এজন্য কি লাগে? ঠান্ডা লাগে। আর গরমকালে দেখো পরিবেশের তাপমাত্রা বেশি, শরীরের তাপমাত্রা কম। তাহলে পরিবেশ থেকে শরীরের তাপমাত্রা প্রবেশ করে, এজন্য কি লাগে? আমাদেরকে গরম লাগে। সেটা লিখতেছি আমরা যে তাপ এক প্রকার শক্তি যা বস্তুর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটায়, যা তাপমাত্রার পার্থক্যের কারণে উচ্চ তাপমাত্রার বস্তু হতে নিম্ন তাপমাত্রার বস্তুতে পরিবহন, পরিচলন এবং বিকিরণ পদ্ধতিতে গমন করে। প্রিয় শিক্ষার্থী, যদি তাহলে বলা হয় যে তাপ কি, তাহলে আমরা এতটুকু সংজ্ঞা দিব যে তাপ এক প্রকার শক্তি যা বস্তুর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটায়, যা তাপমাত্রার পার্থক্যের কারণে উচ্চ তাপমাত্রার বস্তু হতে নিম্ন তাপমাত্রার বস্তুতে পরিবহন। আমরা জানি তাপের সঞ্চালন তিন ধরনের হয়: পরিবহন, পরিচালন এবং বিকিরণ পদ্ধতিতে গমন করে। এরপর দেখো প্রিয় শিক্ষার্থী, শুরু থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত তাপের প্রকৃতি ব্যাখ্যায় বিভিন্ন মতবাদের ভিতর দুইটি মতবাদ অধিক গ্রহণযোগ্য। এই মতবাদ দুটি হচ্ছে, এক হচ্ছে বলা হচ্ছে ক্যালোরিক মতবাদ, দুই হচ্ছে গতি বা যান্ত্রিক বা আধুনিক মতবাদ। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা এই দুটো মতবাদ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা ক্যালোরিক মতবাদ নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে শুরু থেকে অষ্টাদশ
শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল তাপ ক্যালোরিক নামক এক প্রকার অতি সূক্ষ্ম ফ্লুইড অর্থ হচ্ছে প্রবাহ। খেয়াল করো, আমরা প্রতিনিয়ত অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। তাহলে দেখো যে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগের ক্ষেত্রে আমাদের যেমন অনুভূতি, আবার দেখো যখন আমাদের ক্ষুধা লাগে তখন আমাদের খাবার যে অনুভূতি, একরকম অনুভূতি কি এরকম একরকম অনুভূতি না। তা দেখো, তাহলে আমরা ক্যালোরিকটাকে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের সঙ্গে তুলনা করে মনে রাখতে পারি। তাহলে বলা হচ্ছে কোনো বস্তুতে যখন ক্যালোরিক নামক এই সূক্ষ্ম ফ্লুইডে প্রবেশ করবে সেই বস্তুটা মানে গরম হবে, আর যে বস্তুতে যত বেশি ক্যালোরিক প্রবেশ করবে সেই বস্তুটা তত বেশি গরম হবে। আবার কোনো বস্তু থেকে যদি আমরা ক্যালোরিক বের করে নিয়ে আসি তাহলে বস্তুটা কি হবে, শীতল হবে। তাহলে আমরা শিখলাম যে তাপ হচ্ছে ক্যালোরিক নামক এক প্রকার অতি সূক্ষ্ম ফ্লুইড। এই ক্যালোরিক প্রবেশ করলে বস্তু গরম হয়, আর বস্তু থেকে ক্যালোরিক বের করে নিয়ে আসলে বস্তু কি শীতল হয়। তাহলে দেখো আমরা ক্যালোরিক মতবাদ, এরপর বলা হচ্ছে 1778 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কাউন্ট রামফোর্ড প্রমাণ করেন ক্যালোরিক বলতে বাস্তবে কোনো কিছু নাই। খেয়াল করো শিক্ষার্থী, আসলে কি ক্যালোরিক বলতে কোনো কিছু আছে না, তাই এটাই প্রমাণ করলো বিজ্ঞানী কার্ল রামফোর্ড। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা ক্যালোরিক মতবাদ কি এটা আমরা শিখলাম। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা আলোচনা করব গতি বা যান্ত্রিক বা আধুনিক মতবাদ। তা দেখো, এই গতি বা যান্ত্রিক বা আধুনিক মতবাদ বিজ্ঞানী জেমস প্রেসকট জুন 1849 সালে এই মতবাদটি দেন। খেয়াল করো, উনি একটা কাজ করতেছিলেন, একটা লোহার পাত, সেই লোহার পাতটা কি করতেছিলেন, একটা জায়গা ফুটা করতেছিলেন। তো লোহার পাতের একটা জায়গা ফুটা করার অর্থ মানে কি, ড্রিল মেশিন দিয়ে। তাহলে ফুটা করার অর্থ হচ্ছে সেখানকার অণুগুলো চারদিকে ছড়িয়ে পড়ে বা ছড়িয়ে যায়। তো এরকম গতিশীল একটা অণু তার গায়ে এসে পড়লো, তখন উনি ওই লোহার পাতের অন্য এক স্থানে যে অণুগুলো স্থির সেই অণুতে হাত দিলেন। দেখেন দুই ধরনের অনুভূতি, গতিশীল অণুগুলো যখন তার গায়ে এসে পড়তেছে তখন তার শরীরটা গরম অনুভূত হচ্ছে, আর স্থির অণুগুলো যখন হাত দিচ্ছেন তখন দেখতেছে না এখানে তো কোনো গতিশীল অবস্থা, কোনো তাপ পাওয়া যাচ্ছে না। তখন উনি বলেন যে তাপ অন্য কোনো কিছু নাই, তাপ একটা গতির ফলাফল। বস্তু বা পদার্থের গতিশীল অবস্থা কি করে, তাপের সৃষ্টি করে। তিনি বলেন বস্তু বা পদার্থের গতিশীল অবস্থায় এই তাপের সৃষ্টি করে। তাপ গতির একটি ফলাফল মাত্র। আর বলা হচ্ছে গতির ফলেই তাপের সৃষ্টি হয়। তো বিশেষক্ষেত্রে আমরা বুঝলাম গতি বা যান্ত্রিক বা আধুনিক মতবাদ। তাহলে বলা হচ্ছে তাপ অন্য কোনো কিছুই না, এটা হচ্ছে কি গতির একটি ফলাফল মাত্র।
আমরা নিজেরাই বুঝতে পারবো যখন কোনো একজন ব্যক্তি একই ব্যক্তি ধরো যে বসে আছে, কোনো কাজ করতেছে না, স্থির অবস্থায় আছে, তখন তার যে অনুভূতি, ওই একই ব্যক্তি যদি একটু দৌড়াদৌড়ি করে আসে তখন দেখা যাবে যে তার অনুভূতিটা আলাদা ধরনের। তখন মনে হচ্ছে যে তার ভিতরে তাপের সৃষ্টি হয়েছে। তো দেখো একই বস্তু স্থির অবস্থায় যখন থাকে তখন তার তাপমাত্রার অনুভূতি একরকম, যখন ওই একই বস্তু আবার যখন গতিশীল অবস্থায় থাকে তখন তার তার তাপমাত্রা বা অনুভূতি কি একরকম। সেটাই উনি প্রমাণ করছেন যে তাপ অন্য কোনো কিছু না, এটি জাস্ট গতির একটা ফলাফল মাত্র। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা আলোচনা করব তাপ গতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র তিনজন বিজ্ঞানীর তিন ধরনের আমরা ব্যাখ্যা পাই। প্রথম তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের ব্যাখ্যা দেন বিজ্ঞানী জুল, এর পরবর্তীতে ব্যাখ্যা দেন বিজ্ঞানী ক্লোসিয়াস, পরবর্তীতে ব্যাখ্যা দেন বিজ্ঞানী প্লাঙ্ক। তাহলে প্রথমত আর কি আমরা জুলের তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের ব্যাখ্যা শিখব। জুলের তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। তো বিজ্ঞানী ডক্টর জুল 1847 সালে এই তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের ব্যাখ্যা দেন। তিনি বলেন কাজকে যদি আমরা তাপে পরিণত করি, আবার তাপটাকে যদি আমরা কাজে আবার নিয়ে পরিণত করি, তাহলে দেখা যাবে যে তাপ এবং কাজ পরস্পরের সমানুপাতিক হয়। তাহলে খেয়াল করো, প্র্যাকটিক্যালি দেখবা যে শীতকালে আমরা কি করি, দুই হাতের মধ্যে আমরা দেখবা যে এই ঘর্ষণ করি। ঘর্ষণ মানে কি, এখানে কাজ কাজ করা হয়। তো এই কাজের ফলে আমরা কি পাই, তাপ পাই। তাহলে দেখো উনি বলেন যে আমরা যতটুকু কাজ করব ঠিক ততটুকুই কি পাবো, ঠিক ততটুকু তাপ পাওয়া যাবে। তাই কাজ এবং তাপ পরস্পরের সমানুপাতিক। W সমানুপাতিক হচ্ছে H। তাহলে এখানে আমরা সমানুপাতিক চিহ্ন উঠাই দিলাম। তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক পাওয়া যায় এখানে। তাহলে এটাকে বলা হচ্ছে তাপের যান্ত্রিক সমতা বা বলা হচ্ছে জুল তুল্যাঙ্ক। এর একটা মান আছে, j এর মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। এই মানটা নির্দিষ্ট, এই মানটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞানী জুলের তাপ গতিবিদ্যার প্রথম সূত্র আমরা শিখলাম। এরপর বিজ্ঞানী ক্লোসিয়াসের তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। তো বিজ্ঞানী ক্লোসিয়াসের তাপ গতিবিদ্যার প্রথম সূত্র আলোচনা করতে গেলে লাগবে সিস্টেম কি, এটা জানতে হবে। তাহলে আমরা এর পরবর্তীতে সিস্টেম কি নিয়ে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা আলোচনা করব সিস্টেম নিয়ে। আচ্ছা, বলো তো সিস্টেম কাকে বলে? আমরা গ্যাসকে কোথাও রাখবো, তাই গ্যাসকে দেখো যে স্বাভাবিকভাবে খোলা কোনো পাত্রে রাখা যায় না, আবদ্ধ কোনো স্থানে গ্যাসকে রাখতে হয়। তাহলে বলা হচ্ছে গ্যাসকে রাখার যে ব্যবস্থাপনা সেটাই হচ্ছে কি, সিস্টেম। তা বলা হচ্ছে কোনো তল দ্বারা সীমাবদ্ধ নির্দিষ্ট পরিমাণ বস্তু, সেই বস্তু হচ্ছে গ্যাস, তাকে বলা হচ্ছে সিস্টেম। কোনো তল দ্বারা সীমাবদ্ধ নির্দিষ্ট পরিমাণ বস্তু, এই বস্তুটা হচ্ছে গ্যাস, তাকে বলা হচ্ছে সিস্টেম। তাহলে দেখো সিস্টেমের উদাহরণ দিতে পারি, যে গ্যাস বেলুন আমরা দিলাম উদাহরণ, গ্যাস বেলুন। তাহলে খেয়াল করে দেখো তো, গ্যাস বেলুন মানে কি, গ্যাস থাকে তাই না? তাহলে গ্যাসটা হচ্ছে বস্তু, আর বেলুন মানে কি, রাবারের আবরণ। এটা হচ্ছে কি, একটা সিস্টেম। তারপর দেখো যে গ্যাস সিলিন্ডার, তাহলে আমরা সিলিন্ডারের মধ্যে গ্যাস রাখি, তাই লোহার আবরণ, এর মধ্যে কি আছে, গ্যাস আছে। এই ব্যবস্থাপনাটাকে বলা হচ্ছে কি, সিস্টেম। তো বলা হচ্ছে এই সিস্টেম তিন ধরনের, একটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম, একটা হচ্ছে বদ্ধ সিস্টেম, একটা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। তাই বলা হচ্ছে উন্মুক্ত সিস্টেম কাকে বলে? বলা হচ্ছে যে সিস্টেমটা পরিবেশের সাথে, এখানে বলা হচ্ছে শক্তি এবং ভর বিনিময় করতে পারে, শক্তি ও ভর এই বিনিময় করতে পারে, পরিবেশের সাথে বিনিময় করতে পারে, তাকে বলা হচ্ছে উন্মুক্ত সিস্টেম। যে কোনো ধরনের ইঞ্জিন, সেই ইঞ্জিন হচ্ছে আমাদের উন্মুক্ত সিস্টেমের উদাহরণ। তা দেখো যে ইঞ্জিন কি করে, আমাদের জ্বালানি নেয়, জ্বালানি মানে একটা নির্দিষ্ট ভর,
আর এটাকে কাজে পরিণত করে মানে শক্তিতে রূপান্তর করে। তাই দেখবা আবার কি হয়, এই হচ্ছে আবার জ্বালানি নিতে হয়, আবার সেটা কাজে পরিণত হয়। তাহলে বলা হচ্ছে যে যে সিস্টেমটা পরিবেশের সাথে ভর এবং শক্তি বিনিময় করতে পারে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে উন্নত সিস্টেম। তার উদাহরণ আমরা দিতে পারি এই ইঞ্জিন। আবার দেখো বদ্ধ সিস্টেম, তো বলা হচ্ছে শুধু শক্তির বিনিময় করতে পারে, শক্তির বিনিময় করে, ভরের বিনিময় করে না, ভরের বিনিময় ঘটে না। একদম দেখো সহজ একটা উদাহরণ আমরা ব্যবহার করতে পারি। ধরো এক কাপ চা রাখা আছে, তা গরম চা, তা দেখবা যে কিছুক্ষণ পর এর তাপমাত্রা অটোমেটিকলি কমে যায়, কিন্তু পরিমাণটা কমে না। তাহলে দেখো যে তাপমাত্রা আগে যা ছিল তার চেয়ে কমে যায়। তাহলে দেখো এখানে কি হয়েছে, তাপ এক প্রকার শক্তি, তা শক্তির বিনিময় ঘটছে কিন্তু ভরের বিনিময় ঘটে নাই। আমরা লিখলাম এক কাপ চা। আর বিচ্ছিন্ন সিস্টেম, তো বলা হচ্ছে দেখো যে পরিবেশের সাথে ভর আর শক্তি বিনিময় হয় না, পরিবেশের সাথে শক্তি ও ভরের বিনিময় হয় না, বিনিময় ঘটে না, তাকে বলা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। যেমন ফ্লাক্সে পানি রাখা আছে, ফ্লাক্সে গরম পানি রাখি আমরা, তো দেখো যে ফ্লাক্সে গরম পানি রাখে সে পানি গরম থাকে। দেখো এখানে ভরের পরিবর্তন ঘটে না, তারপরে শক্তির পরিবর্তন ঘটে না। তাহলে প্রিয় শিক্ষার্থী, সিস্টেম কি আমরা শিখলাম এবং সিস্টেম কয় ধরনের সেটা আমরা শিখলাম। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা আলোচনা করব বিজ্ঞানী ক্লোসিয়াসের মধ্যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে। তাহলে খেয়াল করে দেখো যে প্রথমে আমরা সিস্টেম নিলাম, তাহলে আমরা এর আগে শিখলাম যে সিস্টেম কি। তাহলে বলা হচ্ছে দেখো যে সিস্টেম, তাহলে তলদেশ সীমাবদ্ধ নির্দিষ্ট পরিমাণ বস্তু মানে গ্যাস। তাহলে দেখো এখানে কি আছে, এখানে গ্যাস আছে নির্দিষ্ট একটা আবদ্ধ স্থানে, তাকে বলা হচ্ছে সিস্টেম। তাহলে দেখো গ্যাসের চলরাশি আমরা জানি, চাপ, দেখো যে আয়তন, তাপমাত্রা জানি। তাহলে খেয়াল করো এটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে দেখো আমরা কি করব, এখানে আমরা তাপ দিব দ্বিতীয় ধাপে। তা তাপ দিলে দেখো যে চাপের পরিবর্তন ঘটবে, আয়তনের পরিবর্তন ঘটবে, তাপমাত্রার পরিবর্তন ঘটবে। আমরা প্রত্যেকটা পরিবর্তন দেখব। প্রথমে আমরা দেখব যে তাপমাত্রার পরিবর্তন। এই তাপমাত্রার পরিবর্তনের ব্যাখ্যা পাওয়া যায় মেয়ারের প্রকল্প থেকে। মেয়ারের প্রকল্প, দেখো মেয়ারের প্রকল্পটা কি বলা হচ্ছে, কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে, এর চাপ বা আয়তনের উপর নির্ভর করে না। প্রিয় শিক্ষার্থী, আমরা কি বুঝলাম মেয়ারের প্রকল্প? তো মেয়ারের প্রকল্প হচ্ছে কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কি আমরা পূর্বে আলোচনা করলাম শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে আমরা শিখলাম যে তাপমাত্রার পরিবর্তন মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। দেখো তাপমাত্রা পরিবর্তন মানে কি, আমার ডিটি, আর অভ্যন্তরীণ শক্তিকে ডিইউ দ্বারা প্রকাশ করে। তো মেয়ারের প্রকল্প থেকে শিখলাম যে তাপমাত্রা পরিবর্তন মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তাহলে এখানে দেখবো যে আমরা তাপমাত্রার পরিবর্তন মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, টি এর পরিবর্তন মানে কি লিখবো, ডিইউ লিখবো। এরপর দেখো প্রিয় শিক্ষার্থী, চাপ এবং আয়তনের পরিবর্তন যদি একই সাথে ঘটে, ক্লাস তোমরা 9 থেকে শিখে আসছো, কোন একটা পাত্রে গ্যাস আছে, সেখানে তাপ দেওয়া হয়, সেখানে আয়তনের পরিবর্তন ঘটে এবং চাপের পরিবর্তন ঘটে। এই চাপ এবং আয়তনের পরিবর্তন একসাথে সংঘটিত হয়। দেখো চাপ এবং আয়তন মিলে কি পাওয়া যায়, চাপ এবং আয়তন মিলে পাওয়া যায় কাজ পাওয়া যায়। কি পাওয়া যায়, কাজ পাওয়া যায়। তাহলে ক্লোসিয়াসের তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি, যখন কোন একটা সিস্টেমে তাপ দেই সেই তাপটা দুইটা ভাগে ভাগ হয়। একটা অংশ কি করে, একটা অংশ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটায়, আর একটা অংশ কি করে, বাহ্যিক কাজ সম্পাদন করে। যে শিক্ষার্থী আবার ভালো করে খেয়াল করো, ক্লোসিয়াসের তাপগতির প্রথম সূত্রটা হচ্ছে এরকম, যখন কোন সিস্টেমে তাপ সরবরাহ করা হয় সেই তাপটা দেখো দুইটা অংশে ভাগ হয়ে গেছে। একটা অংশ কি করে,
অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন ঘটায়, আরেকটা হচ্ছে কি করে বাহ্যিক কাজ সম্পাদন করে। তো প্রিয় শিক্ষার্থী দেখো যে আমরা যা দিলাম এটা ইনপুট, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আউটপুট। এখানে খেয়াল করে দেখি, যদি বলি আমরা যে ইনপুটে আমরা 10 জুল তাপ দিলাম, তাহলে আউটপুটের ফলাফলটা কত আসবে বলতে পারবা? এই ফলাফলটা কিন্তু আসবে 10 জুল। খেয়াল করো, তাহলে দেখো আমরা ইনপুটে যা দেই আউটপুটে যদি তাই পাই, তাহলে এটাকে কি বলা হচ্ছে? এটা বলা হচ্ছে শক্তি সংরক্ষণ নীতির একটি বিশেষ রূপ। তাহলে ক্লোসিয়াসের তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি বলা হচ্ছে? শক্তির সংরক্ষণশীলতার একটি বিশেষ রূপ। তাহলে শিক্ষার্থী, তাহলে আমরা ক্লোসিয়াসের তাপগতিবিদ্যার প্রথম সূত্র আলোচনা করলাম, মেয়ারের প্রকল্প নিয়ে আলোচনা করা হলো। তাহলে মেয়ারের বা হচ্ছে ক্লোসিয়াস তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কিন্তু খুব এই ক্ষেত্রে একটা দরকারি সূত্র। আচ্ছা ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা বিজ্ঞানী প্ল্যাঙ্কের তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা প্ল্যাঙ্কের তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে আলোচনা করছি। তা বলা হচ্ছে দেখো যে প্রকৃতিতে এরকম কোনো যান্ত্রিক ব্যবস্থা নাই যে যান্ত্রিক ব্যবস্থাটা তোমার হচ্ছে তোমার জ্বালানি নিল না বা শক্তি নিল না, কিন্তু অনবরত কাজ করে যাবে। সেটা বলা হচ্ছে প্ল্যাঙ্কের তাপগতিবিদ্যার সূত্র, যে এমন কোন যন্ত্রের উদ্ভাবন হয়নি বলা হচ্ছে যেটি বলা হচ্ছে তাপ, আচ্ছা তাপ না আমরা লিখলাম জ্বালানি বা শক্তি ব্যতিরেকে, জ্বালানি বা শক্তি ব্যতিরেকে মানে ছাড়া ব্যতিরেকে অনবরত কাজ সম্পাদন করতে সক্ষম, কাজ করতে সক্ষম। তো দেখো এরকম কোনো যন্ত্র উদ্ভাবন হয়নি, জ্বালানি নিবে না বা শক্তি নিবে না, কিন্তু কি অনবরত কাজ করে যাবে। এটা হচ্ছে কি প্ল্যাঙ্কের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। প্রিয় শিক্ষার্থী, আমরা তাপগতিবিদ্যার তিনটা সূত্র শিখলাম। এই তিনটা সূত্রের মধ্যে বিজ্ঞানী জুলের তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে তাপগতিবিদ্যার এই প্রথম সূত্রের ভিত্তি বলা হয়। তিনটা সূত্রের মধ্যে জুলের সূত্রকে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ভিত্তি বলি। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী আলোচনায় পরবর্তী লেকচারে আমরা তাপমাত্রার বিভিন্ন স্কেল নিয়ে আলোচনা করব। আজকের এই আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র আলোচনার মধ্য দিয়ে আজকের এখানকার লেকচার শেষ করা হলো। সবাই সুস্থ সুস্থ শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।